এবার আমেরিকার চোখে চোখ রেখে চীন কি একেবারে ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়ে গেল? হরমুজে আমেরিকার নৌ অবরোধ এবং নিষেধাজ্ঞা নিয়ে এই প্রথম এভাবে মুখ খুলল চীন। চীনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তারা জানিয়েছে ইরানি তেল কেনে এমন যে 5টি কোম্পানির উপর ট্রাম্প নিষেধাজ্ঞা চাপিয়েছেন তা তারা কিছুতেই মানবে না। চীনের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে এই নিষেধাজ্ঞা চীনা কোম্পানিগুলোকে অন্য দেশের সাথে তাদের স্বাভাবিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক কাজ করতে বাধা দিচ্ছে এবং এটা আন্তর্জাতিক আইন এবং সম্পর্কের মূল নীতির পরিপন্থী। চীন জানিয়েছে আমেরিকার একতরফা হুমকি তারা গ্রাহ্যই করবে না। ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকিতেও ঠিক এই ঢঙেই উত্তর দিয়েছিল চীন। বলেছিল যুদ্ধ ট্রাম্প শুরু করতেই পারেন, কিন্তু তা শেষ করবে চীন। আর তারপরেই কিন্তু সেবার ট্রাম্প পিছু হটতে বাধ্য হন। দিন কয়েক আগে রাশিয়াও প্রায় একই রকম হুমকি দিয়েছে ট্রাম্পকে। পুতিনও সাফ জানিয়েছেন ইরানের উপর ফের আক্রমণ করলে তারাও এবার ছেড়ে কথা বলবে না। চীন ও রাশিয়ার এই হুমকির পরে কি হবে? ট্রাম্প কি আপাতত যুদ্ধবিরতি আরও টেনে নিয়ে যাবেন, নাকি আবার রসদ সংগ্রহ করে ফের পূর্ণ উদ্যমে নেমে পড়বেন যুদ্ধে? ফের তিনি ত্রস্ত করে ছাড়বেন বিশ্বকে? আর তাহলে কি এবার পুরো পৃথিবী জুড়ে বড় মাপের যুদ্ধ অবশ্যম্ভাবী? কিন্তু এই মুহূর্তে তথাকথিত যুদ্ধবিরতির আড়ালে ইরানের ভেতর থেকে যে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছে তাতে চোখ কপালে উঠেছে সমর বিশেষজ্ঞদের। আর ইরানের ভেতর থেকে এই খবর বের করে এনেছে বিবিসি। আর তাতে কি ভয় পেয়েছে আমেরিকা এবং ইসরায়েল? কারণ বিবিসি এমন এক প্রযুক্তির কথা জানিয়েছে তাতে কিন্তু সমর বিশেষজ্ঞরা যথেষ্ট চিন্তিত। বিবিসি ইরানের এই প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে উল্লেখ করেছে। কি এই প্রযুক্তি? বিবিসির খবরে কেন ভয় পেয়েছে আমেরিকা এবং ইসরায়েল? আজকের এই এপিসোডে সেই চাঞ্চল্যকর তথ্য এবং তার বিশ্লেষণ আপনাদের সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির বিষয়টি বুঝতে গেলে প্রথমে গত বছর আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের একটু উল্লেখ করতে হবে। গত বছর মানে 2025 সালের 24 জুন থেকে 12 দিনের এক যুদ্ধের পর আচমকাই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধের শুরুর দিকে আমেরিকা সরাসরি জড়িত না থাকলেও 22 জুন রাতে ট্রাম্প আমেরিকাকে জড়িয়ে ফেলেছিলেন যুদ্ধে। ইসরায়েল ইরানের মাটির নিচে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে গিয়ে হিমশিম খাচ্ছিল। ইসরায়েলকে সাহায্য করতে গিয়েই আমেরিকা তাদের B-2 স্পিরিট স্টেলথ বোম্বার এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এরপরে যা হয়েছিল তা আমেরিকার ইতিহাসে আগে কখনো ঘটেনি। সেই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে অন্য কোনো দেশ হাইপারসনিক মিসাইল বিস্ফোরণ ঘটানোর দুঃসাহস দেখিয়েছিল। ইরান সেবারই বুঝিয়ে দিয়েছিল আমেরিকার এয়ার ডিফেন্স মোটেই দুর্ভেদ্য নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিতে এর আগেও বেশ কয়েকবার বড় ধরনের আক্রমণ হয়েছে। তবে 2025-এর সেই ঘটনার মতো সরাসরি কোনো রাষ্ট্র হাইপারসনিক মিসাইল ব্যবহার করে তাদের উপর হামলা করেনি। ঘটনাটিকে তাই বিরলই বলা যায়। এর আগে 2020 সালে ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। আমেরিকার ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরান ইরাকের এই মার্কিন ঘাঁটিতে 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটা ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন ঘাঁটিতে চালানো সবচেয়ে বড় সরাসরি হামলা। ওই আক্রমণে কোনো মার্কিন সেনা নিহত না হলেও শতাধিক সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এবং ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে 2025-এর কাতারের ঘাঁটিতে হামলাটিকে বিরল বলা হচ্ছে কেন? আসলে এর আগের হামলাগুলোর সাথে 2025-এর হামলার কিছু মৌলিক পার্থক্য আছে।
এর আগে অনেক হামলা প্রক্সি বা মিলিশিয়া দিয়ে করানো হতো যাতে সরাসরি এর দায় এড়ানো যায়, কিন্তু 2025-এ ইরান নিজের মাটি থেকে সরাসরি কাতারের মতো একটি বন্ধু প্রতিম দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। 2020-র হামলায় ইরান সাধারণ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল, যা প্যাট্রিয়ট মিসাইলের ডিফেন্স দিয়ে আটকানো সম্ভব ছিল, কিন্তু 2025-এ ইরান হাইপারসনিক ফতে 2 মিসাইল ব্যবহার করে। এটা গোটা বিশ্ব এবং আমেরিকান সমর বিশেষজ্ঞদের চমকে দিয়েছিল, কারণ কাতারের আল উদাহিদ ঘাঁটি অত্যন্ত সুরক্ষিত এবং বিশাল। সেখানে হামলা করা মানে সরাসরি আমেরিকার রেড লাইন অতিক্রম করা, যা আগে কোনো দেশ সেভাবে করার সাহস দেখায়নি। সোজা কথায় মার্কিন ঘাঁটিতে হামলা আগেও হয়েছে, কিন্তু 2025-এর মতো এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরাসরি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হামলা করার সাহস এর আগে কোনো রাষ্ট্র সরাসরি দেখায়নি। আর এবারের এই তথাকথিত যুদ্ধবিরতিতে ইরান কিভাবে নিজেদের তৈরি করেছে তার খবর দিয়েছে বিবিসি। একটু পরেই সে কথা আনব। তার আগে বলে নিই, ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে কেউই সিরিয়াসলি নিয়েছে কি? নিজের দেশের সংসদে বিরোধীরা ট্রাম্পকে এ নিয়ে তুলোধনা করেছে, কারণ ডাহা মিথ্যে কথা বলে আমেরিকার সংবিধানের নিয়মই তিনি অমান্য করেছেন, এই অভিযোগ করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। সুতরাং ইরান যে চুপ করে বসে থাকবে এমন ভাবার তো কোনো কারণ নেই। বিশেষ করে এবারের যুদ্ধে ইরান রাশিয়া এবং চীনের স্ট্র্যাটেজিক সমর্থন পেয়ে গেছে। হরমুজের ট্রাম্পের নৌ অবরোধের সরাসরি বিরোধিতা করে এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিয়েছে চীন। তারা জানিয়ে দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা তারা কোনোভাবেই মানছে না। এবারে আসা যাক বিবিসির সেই খবরটিতে। ইরানকে দীর্ঘদিন নিষেধাজ্ঞার কবলে ফেলেও ওই দেশের বিজ্ঞান চর্চা যে আমেরিকা আটকাতে পারেনি, বিবিসির এই খবর তার একটা বড় প্রমাণ। কি বলেছে বিবিসি? বিবিসি তার সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলেছে, 2025 সালের 12 দিনের যুদ্ধের পর ইরান এবং ইসরায়েল আমেরিকা জোটের মধ্যে এক নতুন ধরনের প্রযুক্তির লড়াই শুরু হয়। ইরান দাবি করেছে যুদ্ধের সময় তাদের ভূখণ্ডে ছোড়া হয়েছে কিন্তু ফাটেনি এমন কিছু অত্যাধুনিক মার্কিন এবং ইসরায়েলি বোমা এবং ক্ষেপণাস্ত্র তারা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এখন ইরান এই অস্ত্রগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির ব্যবচ্ছেদ করে নিজস্ব সংস্করণ তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেটা কি? রিভার্স ইঞ্জিনিয়ারিং কি এবং ইরানের লক্ষ্যটাই বা কি? সহজ কথায় রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো একটি যন্ত্র বা প্রযুক্তিকে ধাপে ধাপে খুলে সেটা কিভাবে কাজ করে, কি উপাদান দিয়ে তৈরি তার নিখুঁত বৈজ্ঞানিক বিশ্লেষণ করা। ইরান এই পদ্ধতিতে পশ্চিম বিশ্বের প্রযুক্তির ব্লুপ্রিন্ট বা নকশা থেকে হুবহু একই রকম অস্ত্র বানাতে চাইছে। তাদের মূল লক্ষ্য হলো মার্কিন বাংকার বাস্টার বোমা এবং ইসরায়েলি স্পাইস গাইডেড ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি আয়ত্ত করা, যাতে 2025-এর ঘটনা ফের না ঘটে। কিন্তু কি কি অস্ত্র ইরানের হাতে পড়েছে? বিবিসির রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান হামলার সময় ইরানের মাটির নিচে থাকা সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রের উপর বেশ কিছু শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এর মধ্যে কয়েকটির বিস্ফোরণ হয়নি। এর মধ্যে কি কি বোমা রয়েছে? বিবিসির রিপোর্ট অনুযায়ী এর মধ্যে রয়েছে 1. মার্কিন GBU সিরিজের বাংকার বাস্টার। এই বোমাগুলো মাটির অনেক গভীর পর্যন্ত গিয়ে আঘাত করতে পারে। ইরান এই বোমার সেন্সার এবং স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে এখন গবেষণার কাজ এগিয়ে নিয়ে চলেছে। 2. ইসরায়েলি ডার্বি এবং স্পাইস মিসাইলের নমুনাও এখন ইরানের দখলে। ইসরায়েলের এই উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নেভিগেশন প্রযুক্তি এখন ইরানের গবেষণাগারে। বিবিসি জানিয়েছে ইরান এই কাজ একা করছে না। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তাদের উদ্ধার করা বেশ কিছু অস্ত্রের অংশ রাশিয়াতেও পাঠিয়েছে। রাশিয়াও এই প্রযুক্তির বিনিময়ে ইরানকে তাদের নিজস্ব সুখয় 35 ফাইটার জেটের প্রযুক্তি দিয়ে সহায়তা করছে।
এই অস্ত্র বিনিময় মধ্যপ্রাচ্যে আমেরিকার কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের কাছে কতটা বিপদ সংকেত এটা। কারণ ইরান যদি এই প্রযুক্তিতে সফল হয় তবে তাদের কাছে বেশ একটা বড় আঘাত আসতে পারে। প্রথমত, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে ফেলবে রাশিয়া এবং অন্যান্য দেশ। আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রের কার্যপ্রণালী জেনে গেলে ইরান সহজেই সেগুলোকে মাঝ আকাশে ধ্বংস করা বা জ্যাম করে দেওয়ার প্রযুক্তি তৈরি করে ফেলবে। তাছাড়া ইরান এই প্রযুক্তির সাহায্যে অত্যন্ত কম খরচে শক্তিশালী ড্রোন এবং মিসাইল তৈরি করে হিজবুল্লাহ বা হুতিদের মতো গোষ্ঠীগুলোর হাতে তুলে দিতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, আধুনিক যুদ্ধে ডিজিটাল কোড এবং নেভিগেশন সিস্টেমই হলো আসল শক্তি। যদি ইরান সেই কোডগুলো ক্র্যাক করতে পারে তবে ভবিষ্যতে এই অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে আর কার্যকরী থাকবে না। ইসরায়েলও বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং সেই তদন্তে তারা পেয়েছে যে তাদের ফেল সেফ মেকানিজম বা ওই অস্ত্রগুলোর আত্মঘাতী ব্যবস্থা কাজ করেনি। আত্মঘাতী ব্যবস্থা মানে কি? আত্মঘাতী ব্যবস্থা মানে বোমাটি না ফাটলে সেটা নিজে থেকেই নিজেকে ধ্বংস করে ফেলবে, যাতে তার প্রযুক্তি শত্রুপক্ষের হাতে না আসে। বিবিসির মতে এই প্রযুক্তির লড়াইটি ভবিষ্যতের যে কোনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। তবে যুদ্ধবিরতির আড়ালে কূটনীতির লড়াই কিন্তু থেমে নেই। ইরান জানিয়েছে, আমেরিকার সাথে চিরতরে যুদ্ধ বন্ধ করার জন্য তারা পাকিস্তানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির শর্তে তিনি সন্তুষ্ট নন। এরই প্রেক্ষিতে শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, ইরান পাকিস্তানকে মধ্যস্থতাকারী বানিয়ে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য একটা পরিকল্পনা পেশ করেছে। তিনি বলেছেন, এখন সিদ্ধান্ত আমেরিকার হাতে। তারা আলোচনার পথ বেছে নেবে নাকি সংঘাত জারি রাখবে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? যুদ্ধের কি বিরতি সাময়িকভাবে হয়েছে, নাকি ধরে নিতে হবে আরও কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলেছে আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এবং তার সঙ্গে জড়িয়ে পড়েছে চীন এবং রাশিয়াও? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।